যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব যাচ্ছে কিনা, কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে সেটি আশঙ্কা করা হচ্ছে এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে একেবারেই শুরু থেকে নিষেধ করে আসছে যেন ইরানে হামলা না চালানো হয়। তারপরেও খানিকটা মুখ রক্ষার জন্য ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যদিও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। বিষয়টি একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হচ্ছেন। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে বলা হচ্ছে যে ইসরায়েল ইরানে একটা মুখ রক্ষার হামলা চালিয়েছে, এই মুখ রক্ষার হামলা বলতে আসলে কি বোঝানো হচ্ছে এবং এই মুখ রক্ষার হামলার পরবর্তী পরিস্থিতিটা কি হবে, ইরান কি করবে এরপরে, কি মনে হচ্ছে? দেখুন, যেভাবে আসলে এই ঘটনা প্রবাহ এগিয়ে চলছে, বিশেষ করে এটা অত্যন্ত দুঃখজনক এবং একই সাথে এটাও মানে আমাদের যেটা অনুধাবন করতে হচ্ছে যে যেহেতু দুটো পর্যায়ে এখানে রয়েছে। একটা হচ্ছে যে যদি এসকেলেশন এবং কাউন্টার এসকেলেশন হয়, অর্থাৎ যে আক্রমণের কথা বলা হচ্ছে ইসরায়েল করেছে, যদিও কিছুটা সন্দেহ রয়েছে এবং ইসরায়েল কিভাবে করেছে বা কাদের মাধ্যমে করিয়েছে সেই বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি শুধু ইরানে নয়, বা ইরানের ইস্পাহান শহরের কথা বলা হচ্ছে, এটা ছাড়াও একই সময় আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্লাস্ট হয়েছে, যেমন ইরাকের একটি ঘাঁটির কথাও আসছে। যেহেতু আমরা জানি যে ইরানের যে সরকার, সেই সমর্থিত বেশ কিছু গোষ্ঠী ইরানের বাইরেও, যেরকম লেবাননে হিজবুল্লাহর কথা বলা হয়, অর্থাৎ এই এসকেলেশনটা যদি এইভাবে মানে এক ধরনের কাউন্টার এসকেলেশনের প্রতি এগিয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই পুরো অঞ্চলটাই কিন্তু সংঘর্ষের দ্বারা প্রভাবিত হবে। এবং সেটা শুধুমাত্র আর ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, নাকি অন্যান্য যারা আঞ্চলিক শক্তিগুলো রয়েছে তারা কিভাবে এখানে দলভুক্ত হবে, এবং সেটা এই সংঘর্ষের যে মাত্রা, সেই মাত্রাকে বহুমাত্রায় যে বাড়িয়ে দেবে, এই আশঙ্কাটাই করা হচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেহেতু বহুদিন ধরে ইসরায়েলের আক্রমণ গাজায় সাধারণ জনগণের উপরে চলছিল এবং যে যারা যারা ইসরায়েলি ক্যাপটিভ রয়েছেন তারা এখনো ছাড়া পাননি, ওই ওই যে কাতারে যে আলোচনাটা হচ্ছিল সিজ ফায়ার এবং পরবর্তী কি করে যারা বন্দী রয়েছে, ইসরায়েলি বন্দী রয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া যায়, সেই জায়গাটায় কিন্তু একটা স্থবির দশা চলে এসছে অলরেডি। এবং আমরা আজকেও দেখছিলাম যে আন্তর্জাতিক যে নিউজ মিডিয়াগুলোতে এসছে যে ইসরায়েল তার যে গাজা অফেন্সিভ, আমরা বলছি যে এই অ্যাক্টিভিটিস কিন্তু এই আরো আরো জোরদার করেছে। বেশ কয়েকটি নতুন রিফিউজি ক্যাম্পে আক্রমণ হয়েছে এবং এখানে সাধারণ নাগরিকদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বের যে নজর ওই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে ছিল, সেখান থেকে কিছুটা হলেও দৃষ্টি সরে আসতে পারে। আমরা অলরেডি শুনছি যে কাতার যে নেগোসিয়েশন, সেটা একেবারে স্থবির হয়ে গেছে এবং সেখানে কোনো ধরনের আলোচনা আগাচ্ছে না। এবং এই 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 সাধারণ জনগণের উপরে যে আক্রমণ গাজাতে, সেটা আরো ভয়াবহ রূপ নিতে পারে। সুতরাং সেটা এই সংঘর্ষের আরেকটি দিক। এই পর্যায়ে আপনাকে আমি একটু থামাচ্ছি। এই যে আপনি বললেন যে গাজায় ইসরায়েলের আগ্রাসন আরো বেড়েছে এবং গাজার বিষয়ে সমাধানের জন্য যত চেষ্টা চলছিল সেগুলো খানিকটা স্থবির হয়ে এসেছে। আপনি কি মনে করেন যে গাজার এই হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্যই ইরানের সাথে ইসরায়েলের যে দ্বন্দ্বটা শুরু হলো সেটি শুরু করেছে ইসরায়েল? কারণ ইসরায়েল তো জানতো যে ইরানের কনসুলেটে হামলা করার পর ইরান তার একটা প্রতিক্রিয়া দেবে। এটা আসলে এভাবে এভাবে দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল যখন গাজাতেও ইসরায়েলের যে আক্রমণ চলেছে, সেই সময়টাতে ইসরায়েলের এক ধরনের এলিগেশন ছিল যে সেখানে ইসরায়েলের যারা প্রক্সি ফোর্সেস রয়েছে তারা সেই জায়গাটাতে এই হামাসের যে কার্যক্রম তাকে সহায়তা করছে। সুতরাং ইসরায়েলের আক্রমণ, অর্থাৎ দামাস্কাসে যে এম্বাসিতে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণের পেছনে ইসরায়েলের মতো করে তাদের একটা যুক্তি ছিল। এই জায়গাটা ঠিক দৃষ্টি সরানো বা এখান থেকে কিছুটা গুরুত্ব সরিয়ে নেওয়াটার চাইতে, মানে যদি এর মানে স্ট্র্যাটেজিক যে সিগনিফিকেন্সটা সেটা আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কিছুটা সন্দেহ তৈরি করে, যেটা হচ্ছে যে ইসরায়েল কি আসলেই একই সাথে দুটো ফ্রন্টে এই ওয়ারটা চালাতে সক্ষম হবে কিনা। যদিও গাজাতে এক ধরনের সর্ট অফ ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস এর মতো আমরা দেখছি,
কিন্তু একই সাথে আমরা জানি যে এর একটা রিজনাল ডাইমেনশন রয়েছে, এবং ইরানের এই জায়গাটা এখানে যুক্ত হওয়ার পরে এই জায়গাটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। এটা সত্যি যে সত্যিকার অর্থে যদি ইরান তার পরিপূর্ণ শক্তি নিয়ে, এবং একই সাথে আমরা জানি যে ইরানকেও যারা সহায়তা করছে বিভিন্নভাবে, তাছাড়া ইরানের যে প্রক্সি ফোর্স গুলো রয়েছে, তারা যদি পরিপূর্ণ শক্তি নিয়ে এখানে এই যুদ্ধটার ক্ষেত্রে যুক্ত হয়, এবং ইরানও সেক্ষেত্রে কিভাবে যুক্ত হবে বা তার আন্তর্জাতিক যারা সহায়তাকারী রয়েছে তাদেরকে সহকারে, তখন কিন্তু আসলে এই জায়গাটা, অর্থাৎ শুধু গাজার কাছ থেকে দৃষ্টি সরানোর জন্য ইরানের সাথে এই সংঘর্ষটা তৈরি হওয়াটা, সেটা একটু একটু ভিন্ন মনে হতে পারে। এবং সত্যিকার অর্থেই একটা পরিপূর্ণ এবং প্রোট্রেক্টেড, আমরা বলি যে দীর্ঘমেয়াদী এক ধরনের কনফ্লিক্ট, যেটা 21st সেঞ্চুরিতে বেশিরভাগ কনফ্লিক্টগুলোর নেচারই আমরা দেখছি, এবং একভাবে শেষ হওয়াটা আসলে খুব মুশকিল হয়ে যাচ্ছে এই ধরনের সংঘর্ষগুলো, যেটা আপনি সিরিয়ার ক্ষেত্রে দেখেছেন, বা অন্যান্য আরো সমসাময়িক যে কনফ্লিক্টগুলো আমরা দেখেছি। মূল বিষয়টা হচ্ছে যে এখানটাতে এই এই সংঘর্ষটা শুধুমাত্র আর ইসরায়েল বা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যেটার ইমপ্লিকেশন বা যেটার দীর্ঘমেয়াদী এক ধরনের প্রভাব আমরা দেখতে পাবো শুধু এই অঞ্চলেই না, পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতে, এবং এর সিভিলিয়ান টোল আমরা যেটা বলি, অর্থাৎ সাধারণ মানুষের উপরে এর এর যে প্রভাব, সেটাও অনেক ভয়াবহ হবে বলে ধারণা করা যায়। আমরা সম্প্রতি জেনেছি যে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য একটি নির্দেশনা আছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে। এই বিষয়টি আসলে কতখানি এটিকে ইমপ্লিমেন্ট করা যাবে বলে আপনি মনে করেন? আদৌ কি সম্ভব? দেখুন, নেতানিয়াহু নিজেও দুর্নীতি এবং বিভিন্ন কারণে তার দেশের ভেতরে এক ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছে, কিন্তু সেটাও অনেকে মনে করছেন যে এখন তাহলে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের যে এই ধরনের এঙ্গেজমেন্ট, বিশেষ করে যেটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু হিসেবে তৈরি হয়েছে, তো সেগুলো তাহলে একটু পিছিয়ে পড়া বিষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ নেতানিয়াহুর বিচারের কথা বলছি, বা এটা আন্তর্জাতিক আদালতের যে বিষয়টির কথা আপনি বলছেন, ইসরায়েল বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে তার ক্ষেত্রে নন কমপ্লায়েন্ট, এবং আমরা জানি যে আন্তর্জাতিক যে রাজনীতি ইসরায়েলকে কেন্দ্র করে, সেই জায়গাটাতে পৃথিবীর বেশিরভাগ শক্তিধর রাষ্ট্রগুলো এরকম একটি ক্রিটিক্যাল সময়ে নিশ্চয়ই আন্তর্জাতিক আদালতের যে ধরনের ধারণা রয়েছে বা যে ধরনের নির্দেশনার কথা আপনি বলছেন, সেই জায়গাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একেবারেই উৎসাহী হবে না। এটা অনেকটা দ্বৈত নীতির কথা মনে হতে পারে। আন্তর্জাতিক যে বিভিন্ন দেশগুলো রয়েছে যারা ইসরায়েলের মিত্র শক্তি হিসেবেও পরিচিত, তারা যদিও আমরা দেখেছি যে বিগত কয়েক মাসে নিরাপত্তা পরিষদে একটা সিজফায়ারের জন্য চেষ্টা করেছেন, চেষ্টার ঘাটতি ছিল, কিন্তু আমরা এটাও দেখলাম যে ফিলিস্তিনি নাগরিকদের যে অধিকার সেলফ ডিটারমিনেশনের এবং জাতীয় তাদের যে অধিকার রয়েছে রাষ্ট্র পাবার, সেই প্রক্রিয়াটার ক্ষেত্রেও কিন্তু একটি ভেটো প্রদান করার মাধ্যমে ইউনাইটেড স্টেটস এর সেই প্রক্রিয়াকে আপাতত আবার পিছিয়ে দেওয়া হলো। সুতরাং আমরা যদি আন্তর্জাতিক রাজনীতির যেই কলাকৌশল এই জায়গাটা বুঝতে পারি, এবং ইসরায়েলকে কেন্দ্র করে ইরানও সেক্ষেত্রে বেশ কিছুটা এগিয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার সমর্থন নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে যে আন্তর্জাতিক যে ধরনের বিধিনিষেধ, সেই জায়গাগুলো একজন ব্যক্তি হিসেবে নেতানিয়াহু বা তার উপরে সেটা প্রয়োগ করার মতো অবস্থা বা পরিস্থিতি এখনো হয়তো বা তৈরি হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হয়েছিলেন। তিনি যেটি বলছিলেন যে ইরানের এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটি যদি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে আসলে শুধুই দুটো দেশের মধ্যে এই লড়াই সীমাবদ্ধ থাকবে না এবং পুরো অঞ্চলটিকে শেষ পর্যন্ত এটি অস্থির করে তুলবে এবং অস্থিতিশীলতা বাড়বে।